আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ইসরায়েল তাদের গুপ্তচর সংস্থার এক প্রতিবেদনের মাধ্যমে স্বীকার করেছে যে ইয়েমেন একটি আঞ্চলিক শক্তি এবং তাদের সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উচ্চ স্তরের স্বাধীনতা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী সানার এই স্বাধীনতাই মূলত লোহিত সাগর ও এর সংলগ্ন জলপথে ইয়েমেনের সামরিক কার্যকলাপ রোধে ইসরায়েল, আমেরিকা ও তাদের মিত্রদের প্রচেষ্টাকে ব্যাপকভাবে জটিল করে তুলেছে। মার্কিন রণতরী ও যুদ্ধজাহাজে ইয়েমেনি সামরিক বাহিনীর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল। যদিও তারা যৌথভাবে এখনও ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ নিরাপরাধ মানুষকে হত্যা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইতোমধ্যে ইউএসএস কার্ল ভিনসন নামের আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে। রণতরীটি সম্প্রতি ওই অঞ্চলে আগে থেকেই মোতায়েন করা ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সঙ্গে যোগ দিয়েছে। এ উপলক্ষে সেন্টকম একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে রণতরীগুলোর ডেকে ক্ষেপণাস্ত্রবাহী বিমান উড্ডয়নের দৃশ্য দেখা যায়। যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরী মোতায়েনের সময়কালটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ গত এক মাসে যুক্তরাষ্ট্র ইয়েমেনে 200টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। গত 15 মার্চ থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত অর্ধশতাধিক ইয়েমেনি নিহত হয়েছেন। ইয়েমেনে তাদের এই সামরিক অভিযান শুরু হয় দেশটির সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহর এক ঘোষণার পর। ওই ঘোষণায় গোষ্ঠী জানিয়েছিল গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদ হিসেবে তারা ইসরায়েলগামী যে কোনো জাহাজে আবারও আক্রমণ শুরু করবে। আনসারুল্লাহর ঘোষণা অনুযায়ী ইয়েমেনের সামরিক বাহিনী সেদিন থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন রণতরী ও ইসরায়েলি অবস্থানে হামলা চালিয়েছে। এর মধ্যে কয়েকবার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি। তাদের দাবি, গাজায় ইসরায়েলের অবরোধ ও আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই হামলা অব্যাহত থাকবে। এদিকে জাতিসংঘের পরমাণু ওয়াচডগের ইন্সপেক্টরদের বহিষ্কারের হুমকি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে দেশের ওপর বাইরের হুমকি অব্যাহত থাকলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার পরিদর্শকদের বহিষ্কার করা হতে পারে। তেহরান জানিয়েছে দেশের ওপর বাইরের হুমকি অব্যাহত থাকলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার পরিদর্শকদের বহিষ্কার করা হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানে অনুষ্ঠেয় উচ্চ পর্যায়ের আলোচনায় সদিচ্ছা দেখানোর প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক বিবৃতিতে বলেন, আমরা সতর্কতা ও সদিচ্ছার সঙ্গে কূটনীতিকে একটি প্রকৃত সুযোগ দিচ্ছি। যুক্তরাষ্ট্রের উচিত এই সিদ্ধান্তের যথাযথ মূল্যায়ন করা, যদিও তারা এখনও শত্রুতা দেখাচ্ছে। শনিবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই ইরান এমন মন্তব্য করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগের ঘোষণা দেন। তিনি বলেন, আলোচনায় ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিশ্চিতভাবেই নেওয়া হতে পারে এবং এই পদক্ষেপে ইসরায়েল নেতৃত্ব দেবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বলেন, বাইরের হুমকি ও সামরিক আগ্রাসনের সম্ভাবনার কারণে পারমাণবিক পর্যবেক্ষকদের বহিষ্কার ও সহযোগিতা বন্ধের মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। তিনি আরও বলেন, আমরা আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম আরও সুরক্ষিত স্থানে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, এই ধরনের হুমকি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির দাবির সঙ্গে সাংঘর্ষিক। তিনি সতর্ক করেন, এই পদক্ষেপ ইরানের জন্য একটি গুরুতর ভুল হিসেব হতে পারে। তিনি আরও যোগ করেন, এই বৈঠক একটি বিচ্ছিন্ন উদ্যোগ, কোনো বৃহত্তর কাঠামোর অংশ নয়। এটি কেবল নির্ধারণ করার জন্য যে ইরান আসলেই আলোচনায় আগ্রহী কিনা। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ও তেলের নেটওয়ার্ককে কেন্দ্র করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইয়েমেনে বোমাবর্ষণ কার্যক্রমের পাশাপাশি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় 6টি বোমারু বিমান মোতায়েন করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের সিনেটর মার্ক ওয়ার্নার অভিযোগ করেছেন, বিরোধীদের শায়েস্তা করার জন্যই জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড নতুন টাস্কফোর্স গঠন করেছেন। তাঁর শঙ্কা, এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধীদের কোণঠাসা করা হচ্ছে। ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্রেটিক পার্টির এই সিনেটর বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার অধীনে ডিরেক্টরস ইনিশিয়েটিভ গ্রুপ নামের একটি নতুন টাস্কফোর্স গঠন করা হয়েছে, কিন্তু এটা সম্পর্কে আমাকে কিছুই জানানো হয়নি। অথচ জাতীয় গোয়েন্দা সংস্থার তাঁর পূর্বসূরীরা এরকম কোনো কিছু করার আগে আমাকে জানাতেন। মার্ক ওয়ার্নার বলেন, নতুন টাস্কফোর্সকে আমার কাছে বিরোধীদের শায়েস্তা করার অনুমতিপত্র বলে মনে হচ্ছে, তবে এটার প্রভাব আরও সুদূর প্রসারী হবে।
এটা আমাদের জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে। তুলসি গ্যাবার্ডের মুখপাত্র অলিভিয়া কোলম্যান বলেছেন, ডিগ সম্পর্কে সবকিছু স্ফটিকের মতো স্বচ্ছ করেছেন গ্যাবার্ড। এটা সম্পর্কে বিস্তারিত তথ্য জনসম্মুখে তুলে ধরেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তুলসি গ্যাবার্ড ডিগের ঘোষণা দিলেও তিনি যেসব প্রকল্প নিয়ে কাজ করছেন সেগুলো জানুয়ারি মাসের শুরুর দিক থেকে কাজ করছে বলে মনে হচ্ছে। তুলসি গ্যাবার্ড বলেন, ট্রাম্পের আদেশ অনুসারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করাই ডিগের উদ্দেশ্য। তুলসি গ্যাবার্ড বলেন, গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্পের বিরুদ্ধে কাজ করছেন কিনা তা তদন্ত করছে টাস্কফোর্স। এছাড়া গভীরভাবে জেঁকে বসা রাজনীতিকরণের মূলোৎপাটন করছে, গোপন গোয়েন্দা তথ্যের অনুমোদিত প্রকাশ সামনে আনছে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করছে। তুলসি গ্যাবার্ড দাবি করেন, কিছু মেধাবী গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে ডিগ গঠন করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন। তিনি নিজেদের জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। তার অভিযোগ, এসব গোয়েন্দা সংস্থাকে তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ডিগ এরই মধ্যে কি কাজ করেছে সেগুলোর কিছু উদাহরণ দিয়েছেন তুলসি গ্যাবার্ড। এসব কাজের মধ্যে করোনার উৎপত্তি এবং প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড নিয়ে গোপন নথি প্রকাশ অন্যতম। এর মধ্যে করোনা সংক্রান্ত নথি প্রকাশ করা হয়েছে জানুয়ারির শেষের দিকে, আর জন এফ কেনেডির হত্যাকাণ্ডের নথি প্রকাশ করা হয়েছে মার্চ মাসের মাঝামাঝি। গ্যাবার্ড জানান, মার্টিন লুথার কিং জুনিয়র এবং সিনেটর রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ডের নথি প্রকাশের প্রস্তুতি চলছে। এদিকে পুতিনের ওপর চাপ তৈরি করতে ইউক্রেনকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এজন্য দেশটিকে আরও ৪৫ কোটি পাউন্ড সামরিক সহায়তা ঘোষণা করেছে ব্রিটেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করে রাশিয়ার আগ্রাসন রুখে দাঁড়ানোর জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। ইউক্রেনের জন্য যে সহায়তা ঘোষণা করা হয়েছে তাতে শতাধিক ড্রোন, ট্যাঙ্ক বিধ্বংসী মাইন এবং সামরিক যানবাহন মেরামতের জন্য তহবিল অন্তর্ভুক্ত রয়েছে। সহায়তা প্যাকেজের প্রায় ৩৫ কোটি পাউন্ড যুক্তরাজ্য সরবরাহ করবে। এছাড়া যুক্তরাজ্যের নেতৃত্বাধীন আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে নরওয়ে থেকে বাড়তি তহবিল আসবে। ইউক্রেনকে ইতোমধ্যেই সরবরাহ করা যান এবং সরঞ্জাম মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ১৬ কোটি পাউন্ড সহায়তা প্যাকেজে বরাদ্দ করা হয়েছে। ব্রাসেলসে ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে জন হিলি বলেন, ২৫ সাল ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাজ হল ইউক্রেনীয় যোদ্ধাদের হাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া। ইউক্রেনকে দেওয়া সামরিক প্রতিশ্রুতির ধারাবাহিকতায় যুক্তরাজ্য এই তহবিল দিচ্ছে। গত মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে ইউরোপীয় নেতাদের এক শীর্ষ সম্মেলনের পর ইউক্রেনের জন্য ১.৬ বিলিয়ন পাউন্ডের ক্ষেপণাস্ত্র চুক্তি ঘোষণা করেছিলেন। এর মধ্যে জব্দ করা রুশ সম্পদ থেকে পাওয়া মুনাফার মাধ্যমে আরও সামরিক সাহায্য দেওয়ার জন্য ২.২ বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়া হয়।